বিকেলে হঠাৎ জোর বৃষ্টি শুরু হল। বাজার থেকে ফিরতে পারছিলাম না। ছেলে ছাতা নিয়ে আমাকে নিতে এল, কিন্তু বাতাসে ছাতা উড়ে গেল। দুজনেই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলাম। জামাকাপড় ভিজে গায়ে লেগেছিল। ছেলে তার শার্ট খুলে ফেল। আমিও গিয়ে শাড়ি পাল্টালাম। ফিরে এসে দেখি ছেলে কাঁপছে ঠান্ডায়। দ্রুত গরম কফি বানিয়ে দিলাম। দুজনে কফি খেতে খেতে বৃষ্টির শব্দ শুনছিলাম। জানালা দিয়ে বৃষ্টি দেখা যাচ্ছিল। ছেলে হঠাৎ বলল, মা, বৃষ্টিটা কত সুন্দর। আমি বললাম, হ্যাঁ, অনেকদিন পর এত ভালো বৃষ্টি। সে কফির কাপ টেবিলে রেখে বলল, তুমি জানো, বৃষ্টিতে ভিজার সময় আমি কি ভাবছিলাম? আমি না সূচক মাথা নাড়লাম। ভাবছিলাম, বৃষ্টির ফোঁটাগুলো যেমন মাটিকে স্পর্শ করে, আমিও তেমনি তোমাকে স্পর্শ করতে চাই। আমার কফির কাপ কাঁপল। বৃষ্টির শব্দ জোরে হয়ে গেল। মা, আমি তোমাকে ভালোবাসি। এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরুক সারা জীবন। জানালার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। তুমি আমার স্ত্রী হও, আমরা প্রতি বৃষ্টিতে একসাথে ভিজব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবিন সেন, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর প্রিয়া। অভিজিৎ ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজ যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা। কয়েক মাস আগে আমাদের পুরনো বাড়ির ছাদে একটা লুকানো কক্ষ আবিষ্কার হয়েছিল। সেখানে পাওয়া গিয়েছিল একটা পুরনো ডায়েরি আর কিছু অদ্ভুত ছবি। সেদিন বিকেলে অভিজিৎ কলেজ থেকে ফিরে এসে আমাকে ডাকল, মা, তুই একটু এসো তো। ওই লুকানো কক্ষে কিছু একটা অদ্ভুত শব্দ আসছে। আমি তার সাথে গেলাম। সত্যিই কক্ষের ভেতর থেকে একটা অস্পষ্ট শব্দ ভেসে আসছিল। দরজা খুলতেই আমরা দেখি পুরনো কাঠের আলমারির ভেতর থেকে একটা নীলচে আলো জ্বলছে। অভিজিৎ আমার হাত ধরে বলল, মা, এটা কি? আমিও জানি না, কিন্তু কৌতূহল আমাদের টেনে নিয়ে গেল সেই আলোর দিকে। আলমারি খুলতেই আমরা দেখি ভেতরে একটা ছোট্ট বাক্স রাখা আছে। বাক্সটা খুলতেই বেরিয়ে এল একটা পুরনো চিঠি আর একটা রূপার চাবি। চিঠিতে লেখা ছিল যে এই চাবি পাবে সে আমাদের পরিবারের গোপন সম্পদের রহস্য উদ্ঘাটন করতে পারবে। তবে সাবধান, এই যাত্রায় অনেক বিপদ আছে। অভিজিৎ উত্তেজিত হয়ে বলল, মা, আমরা এই রহস্যের সমাধান করব। আমিও রোমাঞ্চিত হয়ে উঠলাম, কিন্তু একই সাথে ভয়ও পাচ্ছিলাম। চিঠিতে আরও লেখা ছিল যে চাবিটা দিয়ে খোলা যাবে পুরনো গাছের নিচে লুকানো একটা তিজোরি। আমাদের বাগানে একটা ২০০ বছরের পুরনো আমগাছ আছে। আমার মনে হলো হয়তো সেই গাছেরই কথা বলা হয়েছে। রাতের বেলা আমরা দুজন টর্চলাইট নিয়ে বাগানে গেলাম। গাছের চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ অভিজিৎ চিৎকার করে উঠল, মা, এখানে দেখো। মাটির নিচ থেকে একটা ধাতব বাক্স বেরিয়ে এসেছিল। চাবি দিয়ে বাক্স খুলতেই ভেতর থেকে বেরিয়ে এল একটা ম্যাপ আর কিছু স্বর্ণমুদ্রা। ম্যাপে দেখানো আছে আমাদের এলাকার একটা জায়গা যেখানে আরও বড় একটা গুপ্তধন লুকানো আছে। কিন্তু তখনই আমাদের পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, কে আছো ওখানে? আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম। টর্চের আলো দেখি আমাদের প্রতিবেশী কালু কাকা দাঁড়িয়ে আছেন। কালু কাকা, আপনি এত রাতে? আমি জিজ্ঞেস করলাম। তিনি কাছে এসে বললেন, আরে মিতালি, তোরা কি করছিস এত রাতে? আর এই বাক্সটা কোথায় পেলি? আমরা সব কিছু খুলে বললাম। শুনে কালু কাকার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আরে, এই গুপ্তধনের কথা আমার দাদুও বলতেন। তোদের পূর্বপুরুষরা নাকি এই এলাকার জমিদার ছিলেন। এরপর আমাদের শুরু হলো এক অসাধারণ অ্যাডভেঞ্চার। পরের দিন সকালে আমরা ৩ জন মিলে ম্যাপ অনুসরণ করে রওনা হলাম। প্রিয়াও আমাদের সাথে যেতে চাইল। রবিনকে সব বলার পর সেও উত্তেজিত হয়ে গেল। ম্যাপ অনুযায়ী প্রথমে আমাদের যেতে হবে পুরনো নদীর ধারে। সেখানে একটা বিশেষ চিহ্ন খুঁজতে হবে। আমরা সবাই মিলে সেই জায়গায় পৌঁছে গেলাম। নদীর ধারে একটা পুরনো শিব মন্দির ছিল। মন্দিরের দেয়ালে কিছু পুরনো খোদাই করা চিহ্ন দেখা গেল। অভিজিৎ বলল, মা, এই চিহ্নগুলো ম্যাপের সাথে মিলে যাচ্ছে। আমরা চিহ্ন অনুসরণ করে মন্দিরের পেছনে গেলাম। সেখানে একটা গুহার মুখ দেখা গেল। গুহার ভেতরে ঢুকতে অনেক সাহসের দরকার ছিল। রবিন বলল, সবাই একসাথে যাব।
কেউ একা থাকব না ঘি আমরা টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে ঢুকলাম। ভেতরটা অনেক বড়, দেয়ালে অনেক পুরনো ছবি আর লেখা। হঠাৎ প্রিয়া চিৎকার করল, বাবা, এখানে দেখো। সে একটা পাথরের উপর রাখা বাক্স দেখিয়ে দিল। বাক্সটা খুলতেই ভেতরে আরও কিছু স্বর্ণমুদ্রা আর একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা ছিল, আমাদের পরিবারের সবচেয়ে বড় গুপ্তধন লুকানো আছে শহরের কেন্দ্রস্থলের পুরনো রাজবাড়িতে, কিন্তু সেখানে পৌঁছাতে অনেক বাধা অতিক্রম করতে হবে গে। কালু কাকা বললেন, সেই রাজবাড়িটা এখন জাদুঘর, কিন্তু সেখানে নাকি একটা গোপন কক্ষ আছে যেটার কথা কেউ জানে না গে। আমাদের পরিকল্পনা ছিল পরের দিন জাদুঘরে যাওয়ার, কিন্তু রাতে আমাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে শুনলাম কেউ যেন বাড়ির চারপাশে ঘুরছে। তারপর দেখলাম আমাদের জানালার কাছে কিছু ছায়ামূর্তি। অভিজিৎ ভয় পেয়ে আমার কাছে এসে বলল, মা, এই গুপ্তধনের খোঁজ নিয়ে কি আমরা বিপদে পড়ে গেছি? আমিও চিন্তিত হয়ে উঠলাম, কিন্তু এতদূর এসে আর পিছিয়ে যেতে মন চাইছিল না। পরের দিন সকালে আমরা জাদুঘরে গেলাম। জাদুঘরের কিউরেটর জানালেন যে এই বাড়িটা ২০০ বছর আগে একজন জমিদারের ছিল। তার নাম ছিল রায় বাহাদুর নীলকণ্ঠ সেন। আমার পদবিও তো সেন। কিউরেটর আরও বললেন, এই বাড়িতে নাকি একটা গোপন কক্ষ আছে, কিন্তু এতদিনে কেউ সেটা খুঁজে পায়নি। গিয়ে আমরা সবাই মিলে বাড়ির প্রতিটি কোণ খুঁজতে লাগলাম। দোতলার একটা কক্ষে গিয়ে দেখলাম দেয়ালে একটা বিশেষ নকশা আছে। সেই নকশাটা আমাদের পাওয়া ম্যাপের সাথে হুবহু মিলে যাচ্ছে। রবিন নকশাটা চেপে ধরতেই দেয়ালের একটা অংশ সরে গেল। ভেতরে একটা ছোট কক্ষ, সেখানে একটা পুরনো টেবিল আর কিছু বই। টেবিলের উপরে রাখা একটা বাক্সে পেলাম আরও কিছু স্বর্ণমুদ্রা আর একটা বড় হীরা। কিন্তু সবচেয়ে অবাক করা জিনিসটা ছিল একটা চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, আমি নীলকণ্ঠ সেন। যদি আমার বংশধর কেউ এই চিঠি পায়, তাহলে যেন যে এই সব ধনসম্পদ তোমাদের অধিকার। আমি এগুলো লুকিয়ে রেখেছি যাতে বিদেশি শাসকরা এগুলো কেড়ে নিতে না পারে গি। চিঠিতে আরও লেখা ছিল যে শহরের বাইরে একটা পুরনো কবরস্থানে আরও বড় একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা পেতে হলে একটা বিশেষ রীতি অনুসরণ করতে হবে। আমরা সবাই উত্তেজিত হয়ে গেলাম, কিন্তু সেই মুহূর্তে জাদুঘরের নিরাপত্তারক্ষী এসে হাজির। আপনারা এখানে কি করছেন? এই কক্ষে তো প্রবেশ নিষেধ। আমরা সব কিছু ব্যাখ্যা করলাম। শুনে তিনিও অবাক হলেন। বললেন, এই গোপন কক্ষের কথা তো আমরাও জানতাম না। আপনারা যা পেয়েছেন সেগুলো আপনাদের বৈধ অধিকার। সেই রাতে আমাদের বাড়িতে একটা বিশেষ সভা বসল। কালু কাকা, রবিন, আমি, অভিজিৎ আর প্রিয়া সবাই মিলে পরিকল্পনা করলাম। পরের দিন আমরা কবরস্থানে যাব। কিন্তু রাতে আমার স্বপ্নে দেখলাম একজন লম্বা দাড়িওয়ালা মানুষ আমার সামনে দাঁড়িয়ে। তিনি বললেন, আমি নীলকণ্ঠ সেন। তুমি আমার বংশধর, কিন্তু গুপ্তধন নিতে গেলে অনেক পরীক্ষার মুখে পড়তে হবে। তুমি কি প্রস্তুত? স্বপ্ন থেকে জেগে আমার সারা শরীরে কাঁপুনি দিচ্ছিল, কিন্তু এই অ্যাডভেঞ্চার চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। পরের দিন সকালে আমরা কবরস্থানে গেলাম। সেখানে একটা পুরনো সমাধির কাছে একটা বিশেষ চিহ্ন খুঁজে পেলাম। চিহ্নটা আমাদের ম্যাপের সাথে মিল। সমাধির কাছে খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ খোঁড়ার পর একটা পাথরের সিঁড়ি দেখা গেল। সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচে একটা বড় কক্ষ, দেয়ালে অনেক ছবি আর মূর্তি। কক্ষের মাঝখানে একটা বড় পাথরের বেদি, তার উপরে একটা স্বর্ণের বাক্স, কিন্তু বাক্সটার চারপাশে অনেক রকম চিহ্ন আর সংকেত। অভিজিৎ বলল, মা, এই চিহ্নগুলো দেখে মনে হচ্ছে একটা ধাঁধা। আমরা সবাই মিলে ধাঁধা সমাধানের চেষ্টা করলাম। চিহ্নগুলো দেখে বোঝা গেল যে এগুলো একটা ক্রমানুসারে সাজাতে হবে। আমাদের পাওয়া চিঠিগুলোতে কিছু সংকেত ছিল, সেগুলো মিলিয়ে আমরা সঠিক ক্রম বের করলাম। ক্রম অনুযায়ী চিহ্নগুলো চেপে ধরতেই স্বর্ণের বাক্সটা খুলে গেল। ভেতরে অনেক মূল্যবান রত্ন, স্বর্ণমুদ্রা আর একটা বিশেষ দলিল। দলিলে লেখা ছিল যে আমাদের পরিবার এই এলাকার অনেক জমির মালিক। এই দলিল দিয়ে আমরা আমাদের বৈধ সম্পত্তি দাবি করতে পারি। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ কক্ষের দরজা বন্ধ হয়ে গেল। আমরা সবাই আটকে পড়লাম। চারদিক থেকে একটা অদ্ভুত শব্দ আসতে লাগল। প্রিয়া ভয় পেয়ে কাঁদতে শুরু করল। রবিন দরজা ধাক্কাতে লাগল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার মনে পড়ল স্বপ্নের কথা। নীলকণ্ঠ সেন বলেছিলেন পরীক্ষার কথা। হয়তো এটাই সেই পরীক্ষা। আমি সবাইকে শান্ত করে দলিলটা আবার পড়লাম। দেখলাম সেখানে একটা বিশেষ মন্ত্র লেখা আছে। সেই মন্ত্র উচ্চারণ করতেই দরজা খুলে গেল।
বাইরে বেরিয়ে এসে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তখনই দেখলাম সূর্য প্রায় ডুবে গেছে। আমরা সারাদিন সেই কক্ষে ছিলাম। বাড়ি ফিরে আমরা আমাদের পাওয়া সব কিছু নিয়ে আলোচনা করলাম। কালু কাকা বললেন, এই দলিল দিয়ে তোরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোদের জমি ফেরত পেতে পারিস। পরের কয়েক মাসে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আইনজীবীর সাহায্যে আমরা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি ফেরত পেয়েছি। আর সেই স্বর্ণমুদ্রা আর রত্নগুলো আমাদের আর্থিক অবস্থা অনেক উন্নতি করেছে। অভিজিৎ এখন ইতিহাস নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠেছে। সে বলে, মা, আমাদের পরিবারের ইতিহাস এত রোমাঞ্চকর। আমি এই বিষয়ে আরও জানতে চাই। প্রিয়াও স্কুলে তার বন্ধুদের কাছে আমাদের অ্যাডভেঞ্চারের গল্প বলে। অবশ্য সে একটু বাড়িয়ে চড়িয়ে বলে। রবিন এখন আমাদের পুরনো বাড়িটা সংস্কার করার পরিকল্পনা করছে। সে বলে, এই বাড়িতে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমরা এটাকে একটা ঐতিহ্যবাহী বাড়িতে রূপ দেব। আমার কাছে এই পুরো অভিজ্ঞতাটা একটা স্বপ্নের মতো মনে হয়। কিন্তু আমাদের হাতে থাকা দলিল আর রত্নগুলো প্রমাণ করে যে এসব সত্যি। কালু কাকা বলেন, মিতালি, তোদের পরিবারের এই ইতিহাস অনেকেরই অজানা। তোদের উচিত এই গল্প লিখে রাখা। আমিও তাই ভাবছি। হয়তো একদিন এই অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখব। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে তাদের পূর্বপুরুষদের সম্পর্কে। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন উৎসাহ এসেছে। আমরা সবাই মিলে প্রতি সপ্তাহে কোনো না কোনো নতুন জায়গা অন্বেষণ করতে যাই। হয়তো আরও কোনো গোপন রহস্য খুঁজে পাব। অভিজিৎ এখন বলে, মা, আমাদের পূর্বপুরুষরা নিশ্চয় আরও অনেক কিছু লুকিয়ে রেখেছেন। আমরা খোঁজ করলে হয়তো আরও রহস্য উদ্ঘাটন করতে পারব। আমিও তার কথায় উৎসাহিত হই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মনে হয়, আজকে হয়তো নতুন কোনো রহস্যের সম্মুখীন হব। একদিন প্রিয়া স্কুল থেকে ফিরে খুব উত্তেজিত অবস্থায় বলল, মা, আমাদের ইতিহাসের স্যার বলেছেন এই এলাকায় নাকি একটা পুরনো গুহা আছে। সেখানে প্রাচীনকালের মানুষেরা থাকত। রবিন বলল, তাহলে আমরা সেই গুহা খুঁজে দেখতে পারি। হয়তো সেখানেও কিছু পাওয়া যাবে। পরের সপ্তাহে আমরা সবাই মিলে সেই গুহা খুঁজতে বের হলাম। স্থানীয় একজন গাইড আমাদের সাহায্য করল। তিনি বললেন, এই গুহাটা অনেক পুরনো। কিন্তু এখানে যেতে অনেক সাবধানতা দরকার। গুহার ভেতরে ঢুকে আমরা দেখলাম দেয়ালে অনেক প্রাচীন চিত্রকর্ম। এগুলো দেখে মনে হচ্ছিল 1000 বছরের পুরনো। অভিজিৎ একটা কোণে কিছু পুরনো মাটির পাত্র খুঁজে পেল। মা, এই পাত্রগুলো দেখো। এগুলো হয়তো আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত। আমি সেই পাত্রগুলো ভালো করে দেখলাম। সত্যিই এগুলোর নকশা আমাদের বাড়ির পুরনো জিনিসপত্রের সাথে মিলে যাচ্ছে। গুহার গভীরে যেতে যেতে আমরা একটা বড় কক্ষ আবিষ্কার করলাম। সেখানে একটা বড় পাথরের বেদির উপর কিছু ধাতব পাত্র রাখা আছে। প্রিয়া বলল, বাবা, এই জায়গাটা যেন কোনো পূজার ঘর মনে হচ্ছে। গাইড বললেন, হ্যাঁ, এটা প্রাচীনকালের একটা উপাসনালয়। এখানে নানা রকম অনুষ্ঠান হতো। আমরা সেই কক্ষে অনেকক্ষণ কাটালাম। প্রতিটি দেয়ালে লেখা আছে কিছু না কিছু। যদিও সব পড়তে পারছিলাম না, তবুও বুঝতে পারছিলাম এগুলো অনেক গুরুত্বপূর্ণ। বাড়ি ফিরে আমরা একজন প্রত্নতত্ত্ববিদের সাথে যোগাযোগ করলাম। তিনি আমাদের আবিষ্কার সম্পর্কে জানতে পেরে খুব আগ্রহী হলেন। বললেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। আমরা এই গুহা নিয়ে গবেষণা করতে পারি। এভাবে আমাদের জীবনে একের পর এক রোমাঞ্চকর ঘটনা ঘটতে থাকল। প্রতিটি আবিষ্কার আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের একটি নতুন পাতা খুলে দিচ্ছিল। কয়েক মাস পরে আমাদের বাড়িতে একটা চিঠি এল। চিঠিটা এসেছে একটা বিশ্ববিদ্যালয় থেকে। তারা আমাদের পরিবারের ইতিহাস নিয়ে একটা গবেষণা প্রকল্প শুরু করতে চায়। অভিজিৎ খুব খুশি হয়ে বলল, মা, আমরা বিখ্যাত হয়ে যাব। আমি হাসতে হাসতে বললাম, বিখ্যাত হওয়াটা মূল বিষয় নয়। আমাদের ইতিহাস সংরক্ষণ করাটাই গুরুত্বপূর্ণ। গবেষকরা আমাদের বাড়িতে এসে অনেক তথ্য সংগ্রহ করলেন। আমাদের পাওয়া দলিলপত্র, স্বর্ণমুদ্রা, রত্ন সব কিছু নিয়ে তারা বিস্তারিত গবেষণা করলেন। প্রধান গবেষক রহমান বললেন, আপনাদের পরিবারের ইতিহাস এই অঞ্চলের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। এই আবিষ্কার ইতিহাসের অনেক অজানা তথ্য উদ্ঘাটন করবে। তিনি আরও জানালেন যে আমাদের পূর্বপুরুষরা শুধু জমিদার ছিলেন না, তারা একাধারে ছিলেন পণ্ডিত, চিকিৎসক আর সমাজসেবক। এই খবর পেয়ে আমার গর্ব হল। আমি অভিজিৎকে বললাম, দেখ, তোমার পূর্বপুরুষরা কত মহান ছিলেন। তুমিও তাদের মতো কিছু ভালো কাজ করতে পারো। অভিজিৎ বলল, মা, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করে আমাদের অঞ্চলের ইতিহাস সংরক্ষণের কাজ করব।
প্রিয়াও বলল, আমিও বড় হয়ে প্রত্নতত্ত্ববিদ হব। আরও অনেক রহস্য উদ্ঘাটন করব। রবিন বলল, আমাদের পরিবারের এই ইতিহাস আমাদের সন্তানদের অনুপ্রাণিত করবে। কিছুদিন পর আমাদের গল্প স্থানীয় পত্রিকা ছাপা হল। অনেক মানুষ আমাদের বাড়িতে এসে আমাদের অভিজ্ঞতার কথা শুনতে চাইল। আমি বুঝলাম, আমাদের এই আবিষ্কার শুধু আমাদের পরিবারের জন্য নয়, পুরো অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। একদিন কালু কাকা বললেন, মিতালি, তোরা যা করেছিস সেটা অনেক বড় কাজ। তোদের পূর্বপুরুষরা যদি জানতেন তাহলে তারা গর্বিত হতেন। আমি বললাম, কালু কাকা, এই কাজে আপনারও অনেক অবদান আছে। আপনি না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না। আজ যখন এই গল্প বলছি তখন মনে হচ্ছে যেন একটা স্বপ্ন। কিন্তু আমাদের হাতে থাকা প্রমাণগুলো বলছে এসব সত্যি। আমাদের বাড়িতে এখন একটা ছোট জাদুঘর তৈরি হয়েছে। সেখানে আমাদের পাওয়া সব জিনিস প্রদর্শনী করা হচ্ছে। প্রতিদিন অনেক মানুষ আসে দেখতে। অভিজিৎ এখন ওই জাদুঘরের গাইডের কাজ করে। সে দর্শকদের কাছে আমাদের আবিষ্কারের গল্প বলে। প্রিয়াও তাকে সাহায্য করে। গত সপ্তাহে একটা টেলিভিশন চ্যানেল আমাদের উপর একটা ডকুমেন্টারি বানানোর প্রস্তাব দিয়েছে। আমরা রাজি হয়েছি। এতে আমাদের অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। রবিন বলে, আমাদের এই গল্প অনেক পরিবারকে তাদের ইতিহাস খুঁজে বের করতে অনুপ্রাণিত করবে। আমিও তাই মনে করি। প্রতিটি পরিবারের নিশ্চয় কোনো না কোনো রোমাঞ্চকর ইতিহাস আছে। শুধু সেগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আমাদের এই অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন কিছু না কিছু আবিষ্কার হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যেন আমাদের জন্য একের পর এক রহস্য রেখে গেছেন। সবচেয়ে বড় কথা হল, এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা একসাথে অনেক সময় কাটাই, একে অপরের সাথে গল্প করি। আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে বসেছি। আগামীকাল আমরা নতুন একটা অভিযানে যাব। শুনেছি পাশের জেলায় একটা পুরনো দুর্গের ধ্বংসাবশেষ আছে। হয়তো সেখানেও আমাদের পূর্বপুরুষদের কোনো চিহ্ন পাওয়া যাবে। অভিজিৎ বলল, মা, জীবনটা কত সুন্দর হয়ে গেছে। প্রতিদিন নতুন কিছু আবিষ্কারের আনন্দ। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, জীবনে এত রোমাঞ্চ আগে কখনো ছিল না। প্রিয়া বলল, আমি আমার বন্ধুদের কাছে বলেছি। তারা সবাই নেশা করছে। রবিন বলল, আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনে অনেক রহস্য লুকিয়ে আছে। শুধু সেগুলো খুঁজে বের করার ধৈর্য আর সাহস থাকতে হবে। আমি সবার কথা শুনে মনে মনে ভাবলাম, এই যাত্রা শুধু গুপ্তধনের খোঁজ ছিল না। এটা ছিল আমাদের পরিবারের শিকদের খোঁজ, আমাদের পরিচয়ের খোঁজ। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। মনে হল আমাদের পূর্বপুরুষরা যেন আকাশ থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন। তারা হয়তো খুশি যে আমরা তাদের রেখে যাওয়া রহস্যের সমাধান করতে পেরেছি। আগামীকাল আবার নতুন একটা দিন। নতুন কোনো রহস্যের সন্ধানে আমরা বের হব। কে জানে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। এই গল্প এখানেই শেষ নয়। এটা আসলে একটা নতুন শুরু। আমাদের পরিবারের ইতিহাসের নতুন একটা অধ্যায়ের শুরু। আর আপনারা যারা এই গল্প শুনলেন, আপনাদেরও হয়তো নিজের পরিবারের ইতিহাস খুঁজে দেখতে ইচ্ছে করবে। কে জানে আপনাদেরও এমন কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতার অপেক্ষায় আছে। এই ছিল আমার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় অভিজ্ঞতার গল্প। একটি সাধারণ বৃষ্টির দিন থেকে শুরু হয়ে কিভাবে আমাদের জীবন বদলে গেল। কিভাবে আমরা আমাদের পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাসের সাথে পরিচিত হলাম। সবশেষে একটা কথা বলতে চাই, জীবনে যখন কোনো রহস্য বা অজানা কিছুর সম্মুখীন হন, তখন ভয় না পেয়ে এগিয়ে যান। হয়তো আপনার জীবনেও এমন কোনো অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করে আছে। ধন্যবাদ সবাইকে এই দীর্ঘ গল্প ধৈর্য ধরে শোনার জন্য।